সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে আমি দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, তারেক রহমান শি জিনপিং বৈঠক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে 235, আহত 1,500-এরও বেশি, চলছে উদ্ধার কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের বিষয়ে প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন। প্রথমেই দেশটির ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপরই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। উইথ অনারেবল প্রাইম মিনিস্টার ইন হিজ মিটিং উনি উল্লেখ করেছেন, চায়না উইল সাপোর্ট দ্য প্রাইম মিনিস্টার to lead the country towards prosperity. To lead, they will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman. ব্রিফিংয়ে আরও জানানো হয়, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার কথা আলোচনা হয়েছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা, চিটাগাং পোর্টকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। একই দিনে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। পাশাপাশি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দেশটিতে সফর শেষে স্থানীয় সময় বিকাল 5:15টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তাজিয়া মিছিল আর ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে ঢাকায় আজ পালিত হলো পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলামের ইতিহাসে এই ঘটনা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামের দৃষ্টান্ত হয়ে আছে। কেউ পরেছেন কালো পোশাক, কারো মাথায় কালেমায় লেখা পতাকা, সবার কণ্ঠে কারবালার রক্তাক্ত ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ।
ইতিহাসের পথ ধরে এমন কিছু দিন ও মুহূর্ত আসে যা কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে মানবজাতির নৈতিক চেতনার এক আয়না। এমনই এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন 10ই মুহররম, যা আশুরা নামে পরিচিত। হিজরি 61তম বর্ষের মহররম মাসের আজকের দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। সেই থেকে 10ই মুহররম মুসলিমদের জন্য ত্যাগ ও শোকের প্রতীক হয়ে উঠেছে। ইসলামের সুদীর্ঘ ইতিহাসে আশুরা কেবল একটি নির্দিষ্ট তারিখ নয়, বরং সত্য ন্যায়ের জন্য চরম আত্মত্যাগের এক জ্বলন্ত উপাখ্যান। কারবালার প্রান্তরে নবী পরিবারের রক্তে ভেজা মাটি মনে করিয়ে দেয় আপসীন সংগ্রামের এক অমোঘ বাণী। প্রত্যেক বছর হোসেনকে স্মরণ করেই আমরা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করি, যেন সকলের মাঝে হোসেন বেঁচে থাকে। ইমাম হোসেনের যে শহীদ হয়েছেন, এই উপলক্ষে আমরা আজকে এই শোক র্যালিটা সারা বিশ্বকে জানান দেওয়ার জন্য এই শোক র্যালিটা বের করি। সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন ইসলামের নির্দিষ্ট প্রদত্ত দিক নির্দেশনা আমরা ফলো করতে পারি। সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। খালি পায়ে শোকের পতাকা হাতে নিয়ে মিছিলে নারী ও শিশুসহ নানা বয়সের হাজারো মানুষ অংশ নেন। এ সময় ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। আজকে দিনটাই যে শোকের তা নয়, এই মহরম মাসটাই শোকের। আমাদের ভিতরে অনেকের ধারণা যে এই শোক এটা শুধু সিয়ারা করে, কথাটি ঠিক না। সিয়ারা এটা করে না, এটা করবে যারা রসুলের আশেক, তারাই করবে। মহরমের 10 তারিখ কি হয়েছে সেটা জানানোর জন্য আমরা আজকে রাস্তায়। মিছিলে দেখা যায় অনেকের চোখে অশ্রু, আবার কারো বুক চাপড়ানোর দৃশ্য। তাজিয়া মিছিলকে ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্যকে স্মরণ করতে এভাবেই হাজারো মানুষের পদচারণায় মুখরিত সেই তাজিয়া মিছিল। কারবালার সেই ঐতিহাসিক শোক, দ্রোহ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতীক। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আত্মত্যাগকে স্মরণ করছে ধর্মীয় মুসলমানরা। তাজিয়া মিছিল থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে নিত্যপণ্যের দাম এখনও চড়া। সপ্তাহের ব্যবধানে কোনো পণ্যের দাম কমেছে, আর কয়েকটি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের শুক্রবার সকালের চিত্র এটি। এখানে দেখা যায় সবজির দাম নিয়ে ক্রেতার অভিযোগ অনেকটাই কমেছে। 70 কেজি আপনার 80 থেকে 70 টাকা, এখন 50 থেকে 60 টাকা কেজি। বটবটি ছিল 80 টাকা কেজি, এখন বটবটি 50 টাকা কেজি। কেউ এখন বলবে না যে কাঁচা সবজির দাম আগের থেকে এখন বেশি। দামটা যদি এইভাবে সবসময় যদি এইভাবে থাকে, তো জনগণ মানে খেয়ে বাঁচবে, আর না হলে আমাদের না খেয়ে মরতে হবে। এখন ঠিক আছে, এখন মানে 30, 40, 50-এর ভিতরেই আছে সবজি ম্যাক্সিমাম। তবে নিত্যপণ্যের মূল্যচাপ এখনো রয়ে গেছে। চাল, তেল সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। মিনিকেট চাল ঈদের আগে বিক্রি করছি, যে চালটা মনে করেন এই 66-68 টাকা, ওই চাল এখন বর্তমানে বিক্রি হইতেছে 76 টাকা, হচ্ছে 78 টাকা। তেলের দাম আগের সপ্তাহে, এই সপ্তাহে খোলাটা যেটা ওইটা আগের মতোই আছে, দাম খোলাটা আগের মতোই আছে, আর ইনটেক যে তেলটা আছে ওগুলোর দাম একটু কমছে। আদা, রসুন ও পেঁয়াজের দামেও বড় কোনো পরিবর্তন আসেনি এই সপ্তাহে। মোটামুটি গত সপ্তাহে আদা রসুন যেরকম সেম দাম আসলো, এই সপ্তাহে এরকম সেম দামে রয়েছে। পেঁয়াজ বেচতেছি 35-40 টাকা, আর রসুন বেচতেছি দেশিটা 100 টাকা, ওটা 160 টাকা। মাছের দামে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। পাঙ্গাস মাছটার দামটা বাড়ছে, তেলাপি মাছের দামটা মনে হয় পাঙ্গাস মাছ এটা মনে হয় সাধারণ মানুষ কিনা খাইতে পারছে মনে হয় 160-70 টাকা, এটা 80-90 টাকা। বাইলা মাছ যেটা গত সপ্তাহে নিচে 800-900 টাকা, সেটা 1000 টাকা বলে দাম দিচ্ছে না। তারপরে হলো কুরাল মাছ 800 টাকা কেজি বলছি, মানে 2.5 কেজি 2 কেজি সাইজে, তাও দিচ্ছে না। গত সপ্তাহে শোল মাছ 1 কেজিতে 1000, এই সপ্তাহে 1.5 কেজিতে 1200, মাগুর মাছ 600, শিং মাছ 500। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোডের একটি ভাড়া বাসায় ঢুকে মা শাহিনুর বেগম ও তার 3 মেয়ে সাইমা আক্তার, ইকরা আক্তার এবং শিফা আক্তারকে কুপিয়ে হত্যা করে অন্তর মজুমদার। পরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত অন্তর। পুলিশ জানায় নিহত শাহিনুর বেগমের স্বজন রায়পুর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন। এদিকে শুক্রবার লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে 5 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শাহিনুর বেগম ও তার 3 মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলার কাজ চলতেছে। আমরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে তদন্ত করতেছি। এখন তো যে সাসপেক্ট একই সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর ক্লু উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত তদন্তে ক্লু উদ্ঘাটন করতে পারবো। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় এখন অবস্থান করছেন 3 যুবক। এর আগে গত 14 জুন মোট 9 জনকে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু তাৎক্ষণিকভাবে বিজিবির শক্ত অবস্থানের কারণে ওই 9 জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে শূন্যরেখায় অবস্থান নিলে 6 জনকে ফিরিয়ে নেয় ভারত। বন্দুরচর সীমান্তে রয়ে যান বাকি 3 জন। এদিকে নওগাঁর কয়েকটি উপজেলার মোট 130 কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধ পুশিন প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়াও মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও শেওড়াতলা সীমান্ত দিয়ে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে এখন পর্যন্ত 235 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপে নিচে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে 7.2 মাত্রার একটি কম্পন এবং এর কয়েক সেকেন্ড পরে 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। 2টি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 28 জুন দুপুরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। 6, 9 ও 11 জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই হবে 3টি ম্যাচ। সফরে এছাড়াও একটি টেস্ট ম্যাচ হবে 2 দলের মধ্যে। 28 জুন থেকে শুরু হবে একমাত্র টেস্টটি। সবশেষ 15, 17, 19 জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে হবে 3 ম্যাচের T20 সিরিজ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আগেই। এবার আই গ্রুপের সেরা হওয়ার লক্ষ্যে রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে নরওয়ে। আরেক ম্যাচে শনিবার ভোর 6টায় ইউরোগের মুখোমুখি হবে এইচ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্পেন। কেপ ভার্দে সৌদি আরব ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে। বিশ্বকাপে ফ্রান্স, নরওয়ে, সেনেগাল আর ইরাকের আই গ্রুপটি নিয়ে আগে থেকেই কিছু বলা কঠিন ছিল, কিন্তু এই গ্রুপটি এখন সবচেয়ে সহজ গ্রুপে রূপ নিয়েছে। টানা 2 জয়ে ফ্রান্স ও নরওয়ে পৌঁছেছে শেষ 32-এ। এবার তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া লড়াই। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে গ্রুপ সেরা হতে গেলে নরওয়ের সামনে একটি পথ, জয়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স সেনেগাল ও ইরাককে বড় ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে তারা। আক্রমণ ভাগে উঠছেন এমবাপ্পে, তবে নরওয়ে মোটেও সহজ প্রতিপক্ষ নয়। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। 2 ম্যাচে 7 গোল করে তারা দেখিয়েছে তাদের আক্রমণ ভাগে শক্তির গভীরতা। গ্রুপের অন্য ম্যাচে ভাগ্যের সহায়তা নিয়ে নকআউট পর্ব নিশ্চিতে লড়াই নামছে সেনেগাল ও ইরাক। উভয় দলের ভান্ডার এখনও শূন্য। এই ম্যাচে জয় পেলে তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউটে যাওয়ার একটা সম্ভাবনা তাদের থাকবে। শুধু জয় পেলেই হবে না, ব্যবধান বড় না হলে নকআউটে খেলার কোনো সম্ভাবনা থাকবে না।
টুর্নামেন্টের শেষ 32-এ পা রাখতে উরুগুয়ের বিপক্ষে অন্তত 1 পয়েন্ট পেতে চায় ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ পর্বে 2 ম্যাচে 1 ড্র ও 1 জয়ে 4 পয়েন্ট লা রোজাদের। অন্যদিকে নকআউট পর্ব নিশ্চিত করতে স্প্যানিশদের বিপক্ষে ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায়ের লক্ষ্য কোচ মার্সেলো বিয়েলসার শিষ্যদের। দু দলের লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে স্পেন, আর বিশ্বকাপ আসরে দুবারের মুখোমুখিতে কেউ কাউকে হারাতে পারেনি। স্পেন আর উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখানো কেপ ভার্দের সামনে এবার সৌদি আরব, যাদের কিনা 2 ম্যাচ শেষে পয়েন্ট মাত্র 1। এই দু দলের ফলাফলের উপর নির্ভর করবে দ্বিতীয় রাউন্ডে কে হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। যদি সৌদি আরবের বিপক্ষে বড় জয় পায় এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের সঙ্গে ড্র করে, তবে কেপ ভার্দেই হবে শেষ 32-এ আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ। এদিকে জি গ্রুপের 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইরান। নকআউটের টিকে থাকতে হলে ইরানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে শক্তিশালী মিশরের বিপক্ষে। 4 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মোহাম্মদ সালাহর মিশর। বিশ্বকাপে ইরান দলের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বে নিজেদের শেষ 2 ম্যাচে 2 দিন আগে ইরানের স্কোয়াড যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে এই শিথিলের সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশ মিয়ানমার চীন করিডরের প্রস্তাব বেইজিংয়ের, তারেক রহমান শি জিনপিং বৈঠক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে 235, আহত 1,500-এরও বেশি, চলছে উদ্ধার কার্যক্রম। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।